কার বানাইছিল এই সিডিটা দিয়ে গেছে কার সিডি মামি ফাহিম বলো হ্যাঁ আমি শুনতেছি ফাহিম বলো ফাহিম ফাহিম তোমার গলায় কি হয়েছে তোমার গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না কেন ফাহিম ডক্টর ফাহিম ডক্টর রিপোর্ট অনুযায়ী উনি কথা বলা শক্তি হারিয়ে ফেলেছেন ডাক্তারি ভাষায় এটাকে আমরা অ্যাফিসিয়া বলি আরে তোকে দেখ না আরে ফাহিম কেমন আছিস তুই কতদিন পরে দেখা তোর সাথে আমার তারপর কি অবস্থা তোর তখন হা করে তাকায় আছিস কেন আমি রুশো তোর বন্ধু রুশো বেটা তারপর কি করতেছিস ব্যবসা বাণিজ্য করতেছিস নাকি চাকরি বাকরি করতেছিস আর বলিস না 2 মাস হয়ে গেছে জার্মানি থেকে দেশে আসছি কোনো বন্ধু সাথে দেখা সাক্ষাৎ হয় না আমি তোর সাথে দেখা কিন্তু আমার খুব ভালো ফায়দা হয় শুনলাম তুই নাকি বিয়ে করছিস আমিও বিয়ে করছি তা বাচ্চা কাচ্চা নিছিস নাকি কি ব্যাপার আমি সেই কখন থেকে বকর করছিস তুই কোনো কথাই কইতেছিস না কি হয়েছে কি তোর মুখে কোনো অপারেশন করাইছিস নাকি তুই চুপ করে আছিস কেন মানে কি ইশারাতে কি বুঝাইতেছিস বলবি তো ক্লিয়ার করে তো বলবি মুখ দিয়ে তো বলবি যে তোর কি হয়েছে আগে সেই সিচুয়েশন তো এখন নাই না মা এই যে মা এই যে কান্না এই ঝর্ণা ঝর্ণা কি হইছে এই বাচ্চা কান্না করতেছে তুমি কানে শুনো না না মা না মা 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 কি তুমি কি করবা আরে বসো তুমি যাও আমিও তাই বসো না 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 আই ওয়ান্ট টু গো এখন জাস্ট এখন দেখছোস সব সময় এমন করে একটা কথা বলতে পারি না 10টা কথা শোনায় দেয় তুই ভালো আছো আল্লাহ ফাহিমের মুখের ভাষা কাইটা নিয়ে তোর সুখে রাখতে অন্তত পক্ষে তো ঝগড়া করতে হয় না উপরে উপরে দেখা তো মানুষ মনে করে আমি না জানি কত সুখে আছি আমি জানি আমি কিসের মধ্যে আছি আজকে আপুর কোথায় মন খারাপ হয়েছে তাই না আমি জানি তোমার মন খারাপ হয়েছে আপুর পক্ষ থেকে আমি সরি তুমি তো জানো আপুর একটু কেমন জানি কোথায় কি বলতে হবে এটা বুঝতে পারে না আর দুলা ভাইকে দেখছো বচ্চার একটা লোক আমার না 2 চোখে লোককে দেখতে ইচ্ছা করে না শুধুমাত্র আপুর জন্য কিছু বলতে পারি না তোমাকে একটা কথা বলি এই যে তুমি কথা বলতে পারো না আমার খারাপ লাগে না একদম না কেন তুমি তার জন্ম থেকে এমন ছিলে না আগে কত কথা বলতা মজা করতা বন্ধুদের সাথে আড্ডা দিতা ঘন্টার পর ঘন্টা এখন এগুলো আর কিছুই পারো না মন খারাপ হয় না তোমার না করে না কারণ আমার মনে হয় ঝগড়া বিবাদ মারামারি বিচ্ছেদ পৃথিবীর সবাই যদি চুপ হয়ে যেত তাহলে অর্ধেক হাওয়ায় ভেসে আসে মতো আমার কথা বন্ধ করে দিই অচেনা কোনো কোমল ধ্বনি তো রাতের গান জানি না কেন মন ছুটে যায় তোমার দিকেই বারবার ফিরে আসে না এই সমস্যা কি তোমরা নিজেরা শান্তিতে থাকবা নাকি অন্যরা শান্তিতে থাকতে দিবা সমস্যা কি হারাজি কেন কাকা আমারই কি কেন তুই কইতে পারছ না দেখছ ব্যাপারটা দেখছ একটা জঙ্গল এসে আমাকে বলছিস ওরে আমার সুন্দরের মহাসাগর সব বদন মনটা চাই একটা আছাড়তি কে আমার তুই আছা দিবি হ্যাঁ আমার তুই অঙ্ক দিতে পারছ মানে স্বামী হিসেবে এটা ন্যূনতম রেসপেক্ট ওর কাছে পাই না 10 টাকার মুরুদ নয় অবশ্যই আমার কাছে রেসপেক্ট আশা করি দেখছেন কাকা আপনার সামনে দাঁড়িয়ে কেমন কথা কইতেছে শোনো এসব অনেক দেখছি আর দেখতে চাই না সামনের মাসেই তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাবা চমৎকার এটাই তো চাইছিলাম কাকা তুমি কই থাকো তোমার বাসা তুমি চলো আমি কিন্তু বাসাটা বুঝতে পারলাম না এইখানে একদম খাড়ায় থাক তুই সাথে কি বুঝাইতে চাস হ্যাঁ কি বুঝাইতে চাস একলা আমার দোষ তোর কোনো দোষ নাই না না সব দোষ আমার কাকা সব দোষ আমার বুঝছেন আমি কেন চুরি ডাকাতি কইরা ওরে খাওয়াইতেছি এলে কইছে আমার বড় দোষ না সমস্যা হইতো আমি কি তোরে কইছি তুই চুরি ডাকাতি কইরা আমার ইচ্ছা পূরণ কর আমি কইছি আমার কিছু লাগো আমি খালি কইছি আমি বিয়াতে যাব তারপর তুই আমার দোষ ধরতেছিস তুই যাবি না কেন আমার খুশি না না তোর খুশি হলে কইবে না আমি তো স্বামী প্রেজেন্ট নিজে আমার দেখে কি বুঝাচ্ছি হ্যাঁ তুমি কোন বলবা সঙ্গে কিছু ফলাবি না কি স্বামী কি খাবে তো কি আর তুমি কি একদম চুপ আচ্ছা চুপ চুপ কার দোষ কত ঘরের ভিতরে ঢুইকা কাগজ কলম লইয়া হিসাব করে তারপর দেখাও কার দোষ কত আমার এই বাড়িতে 14টা ভাড়াটিয়া থাকে কারো বাড়িতে এরকম আওয়াজ হয় না এরপরে যদি আওয়াজ পাই ডাইরেক্ট পুলিশ ডেকে এই মাসে না আজকে করতে বের করে দেবো এই যে ছেলেরা 2 বছর ধরে আমার বাড়িতে থাকে বউ নিয়ে থাকে তার বাড়িতে মানুষের আওয়াজ কেন বিলার আওয়াজও পাওয়া যায় না হ্যাঁ আওয়াজ কই থেকে পাবেন চাচা হ্যাঁ তুই নিজেই কথা কইতে জানে না হ্যাঁ কথা কইতে পারে না কথা কইতে পারে হয়তো আমরাই হ্যাঁ যাও ভিতরে যাও সব বিত্তে সব চলে কাকা আসসালামু আলাইকুম কাকা বাবা ওদের কথা কিছু মনে করো না অফিসে যেতেছো যাও সালামত ভাই কতক্ষণ ধরে ফোনটা বাজতেছে ধরেন না কেন ভাইরে এই ফোনটা যদি এখন ধরি আজকে আর অফিসের কাজ করা লাগবে না ফোনটা যদি নাই ধরেন তাহলে বন্ধ করে রাখেন ফোনটা যদি বন্ধ রাখতে পারতাম যে জীবনটা বাঁচতো এই কি সমস্যা তোমার বারবার ফোন দিচ্ছ কেন আসার সময় তোমার বলে আসছি না আমি আজকে পারবো না তুমি বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছো যাও যা মন চাই করো আমি বলছি যা মন চাই তুমি করো এমন কোনোদিন আসছে যে তুমি আমার কথা শুনছো আমি বলছি আর তুমি কষ্ট মাইনে নিছো এই মুখ সামলে কথা বলবা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এই তুই ফোনটা কাট তুই ফোন ফোনটা থাকলে দুটো বাচ্চার কারণে তোর কিছু করতে পারতেছি না রাত্রি সংসার থেকে বাইর করে দিতাম অচেনা কোনো কোমল ধ্বনি তো রাতের গান জানি না কেন মন ছুটে যায়
বারবার ফিরে আসে না পথ আমার। কি মায়ায় পুরালে তুমি, কি নেশায় জড়ালে ললো চোখ, বুঝলেই তোমার ছায়া ঢেকে রাখে দিনের আলো। কি মায়ায় পুরালে তুমি, কি নেশায় জড়ালে হচ্ছে এসব? আমায়, তোমার স্বপ্নে হারিয়ে যায়। তোমার মা তোমার বাসায় আসবে, খাবে, থাকবে, সেটাতে তো আমার কোনো সমস্যা নাই। ছেলের বাসায় মা তো আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমি তো সে ধরনের বউ না যে শাশুড়ি বাসায় আসা নিয়ে বিরক্ত হবো। ও হিসেবে আমার শাশুড়িকে যতটুকু সেবা যত্ন করা লাগে আমি তো সেটা করবো। তুমি যে না বুঝে না উল্টা পাল্টা কমেন্ট করে, এটা সলিউশন কি? আর ওনাকে বুঝাই দিবা দিন শেষে এটা আমার সংসার, আমার সংসার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা নিশ্চয়ই আমার থেকে ভালো অন্য কেউ বুঝবে না। তুমি যেন আমার সংসারে নাক না করো। বৃষ্টি ভেজা পথে হাঁটলে তোমার ছোঁয়ার মতন লাগে বাতাসি, ছাড়তে চাই না এই মামি, নানি আপনারা ডাকে। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। আবার ডাকছে, এখন না জানি আবার কি বলবে। এখন তুমি আসতেছি, থাকো পাশে হাজার ঝড়েও এভাবে তো আবার যাওয়া যাবে না ওনার সামনে। আবার কাপড় বদলাও, থাক। উমা, এটা কি করলা বউ? আমি কত কষ্ট করে জিন্দা বাবার দরগা থেকে আনছি। নো, ফুয়াতি অবস্থায় অনেক কুনজর পড়ে। তাছাড়া খারাপ বাতাস, বদ জিনের কুনজর, এসব থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সই সালামতে রাখ। মা আপনারা এগুলো কি করতেছেন? কি আর করতাম গো মা, অবলা প্রাণীগুলোর দিকে তোর কারো চোখ পড়ে না। আপনি কি এগুলো এখানে পাল্টে আনছেন? তোমরা বাসাত কি আর কোনো জায়গা আছে? অসম্ভব, আমার বাসাতে আমি এগুলো একদম অ্যালাউ করবো না। আর মুরগি পাললে তো পুরো বাসা নষ্ট হয়ে যাবে, এগুলো পরিষ্কার করবে কে? 5,000 টাকা দিয়ে যে কাজের ঘর রাখছো, হ্যাঁ সারাদিন মান কামটা কি? তোমরা মুডে দুইজন মানুষ, সারাদিন তো বইতে হে, হ্যাঁ পরিষ্কার করবো। কাস্টিং। কি কস? আমি কত শখ করে দুইটা ডিমলা মুরগি লই আইছি, মুরগিটি ডিম পারবো আর আমি সহাল বিহাল বউরে দুইটা মুরগির ডিম খাওয়াই আমার নাতিনি শক্তি পাইবো। ঢাকা শহরে তো দেশি মুরগির ডিম পাওয়া জানা। মা, বাসার মধ্যে মুরগি পালনে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে। ও তাহলে বাড়িওয়ালার বাসা নিচে তো জায়গা আছে, হে অন্য কমার একটা কোয়ার বানাই দিতে, হে এনে মুরগিটি ফাল। মা, জমিটা কি আমাদের যে চাইলেই সব দিয়ে দিবে? তাছাড়া ভাড়াটিয়ারা ঝামেলা করবে। মা প্লিজ এখানে এমন করো না, কালকে এগুলো জবাই করে সবাই মিলে আমরা পোলা রোস্ট খাবো ফাইনাল। আছে মা, যদি আপনাদের কিছু লাগে নিয়ে নিন, না হলে আমাকে রাখ দিন। তুমি খেবে না? না মা, আমি তো সন্ধ্যায় নুডলস খেয়েছিলাম, তাই পেটটা এখনো ভরা ভরা লাগতেছে। মা শোনো, পেটে বাচ্চা থাকলে পেটে মন ভরা ভরাই লাগে। রাত্রে এক মুঠুলে খাইতে হইব, না খাইলে এক চুরির মাংস কমে যাইব। তোমার নয় মাংস কমলে অসুবিধা নাই। তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন? জীবনে সুখে থাকার জন্য। মানে অর্পা যে ভুল করছে না ঠিক করছে এটা আসলে এখন বলার কিছু নাই, বলে লাভ নাই, এটা তার শুধরানো যাবে না। এখন আব্বার যে ফিজিক্যাল কন্ডিশন, বড় ভাই হিসেবে তোমার কাছে একটাই আবদার, আব্বার বড় কিছু হওয়ার আগে অর্পা যে সুখে আছে এটা যেন আব্বা দেখে যেতে পারে। দুলা ভাই, আমাদের বিয়ের পর থেকে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করতেছি অর্পাকে সুখী রাখা। আমি ওকে যথেষ্ট সুখী রাখার চেষ্টা করি। মনের সুখী তো বড় সুখ না। সরি, বুঝলাম না দুলা ভাই। বোঝার কথাও না, 10 বছর সংসার করলাম, আমি কি চাই আমার বউরে বুঝাইতে পারলাম না, আর 10 মিনিটে কিভাবে বুঝাবো তোমার? আব্বা আপনি বোঝান। আমি আর কি বুঝাবো? এভাবে ভাড়া বাসার কতদিন কাটাবে? ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো? না বাবা, এখন কিছু ভাবিনি। দেখো ফাহিম, এতদিন তোমরা দুজন ছিলা, ঘুরছো গাছো, খাওয়া দাওয়া করছো, কোনো কিছু চিন্তা করো নাই। কিন্তু এখন তো নতুন অতিথি আসতেছে, তাই না? দায়িত্ব বাড়ছে, খরচ করতে পারবে। এখনো যদি এসব নিয়ে না ভাবো তাহলে কবে ভাববা? আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে প্রপার একটা জায়গায় ফ্ল্যাট কেনা ইটস ভেরি টাফ। আমি থেকে অত বেশি একটা সেভও করতে পারি না। So, একটা ফ্ল্যাট কেনার সাহস আসলে আমরা এখন করতে পারতেছি না। ইচ্ছা থাকলে সে সাহস থাকে। তোমার ভিতরে তো আমি সেই ইচ্ছাটা দেখতে পাচ্ছি। এই যে বড় জামাই এই বয়সেই ঢাকা শহরে দুইটা ফ্ল্যাট কেনা। জি আব্বা, ওই দুইটাই বসুন্ধরা, এ ব্লক আর সি ব্লক, প্রপার জায়গায়। এই যে বড় জামাই এত কিছু করতে পারছে শুধুমাত্র তার ইচ্ছা শক্তির কারণে। তুমিও চেষ্টা করো। একটা কথা বলি বাবা, বেয়াদবি নেবেন না প্লিজ। আসলে দুলা ভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না। কিউজ মি, কিভাবে বাড়ি করছি মানে কি বুঝাইতে চাও তুমি? আমি কিছু বুঝাইতে চাই না দুলা ভাই, যেটা সত্য আমি সেটা বলতে চাই, এবং এই সত্যটা সবাই জানি আমরা। কি সত্য উদ্ঘাটন করলা তুমি? হ্যাঁ, তুমি কি দুদকের ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? না দুলা ভাই, আমি ম্যাজিস্ট্রেট হবো কেন? কিন্তু আপনার সাহসের তারিফ করতেই হয়। আমার ভাবতে খুব এভাবে ঝিম মেরে বসে থাকো না তো, যাও ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়েছে, ঘুমাবো। তুমি গিয়ে ঘুমাও। খালি খালি এমন করতেছো কেন? আর তোমাকে কে বলছিল ওদের সাথে এত কথা বলতে? মানে কি? ওরা আমাকে একের পর এক কথা শোনাই যাচ্ছে আর আমি চুপ করে থাকবো, কিছুই বলবো না? বলছি তো, তাতে কি লাভ হয়েছে? দুলা ভাইয়ের গাড়ি বাড়ি সব বাজার হয়ে গেছে, কারো কিছু হয় নাই। আজকে থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেছে, মাত্র সবকিছু ঠিক হয়েছিল আর সব শেষ। আরে বাহ, যেই বাড়ি থেকে তোমার হাজবেন্ডকে অপমানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে, এই বাড়িতে তুমি আবার যেতে পারবে না দেখে তোমার এখন আফসোস হচ্ছে? তো তুমি যাও না, তুমি যাও। তোমাকে কি মানা করতে যাইতে? তুমি তো যেতে পারবা। তর্ক আমি করছি, আমি খারাপ হয়েছি ওদের চোখে। তুমি যাও। কোন মুখ দিয়ে যাবো আমি? কোন মুখ দিয়ে যাবা মানে? এই মুখ দিয়েই যাবা নাকি? আল্লাহর অশেষ রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ।
বাট আই এম রিয়েলি সরি ফাহিম সাহেব, আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। শি হ্যাড এ মিসক্যারেজ। খাওয়া নাই দাওয়া নাই, এইভাবে পইরা থাকলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন না। দার বানাইছিল, এই সিডিটা দিয়ে গেছে। কার চিঠি? মামির? I'm sorry, ফাহিম। I'm sorry. আমি বুঝতে পারি নাই শিশু এই পর্যায়ে চলে আসবে। আমাদের বাচ্চাটাকে হারানোর পর থেকে আমি জানি কেমন হয়ে গেছি। সারাদিন খালি মনে হয় তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলা। আর এদিকে বাবা আর দুলা ভাই এসে আমার কাছে কি না কি বলে একটা পেপারে সাইন করে নিছে, এটা নাকি ডিভোর্স লেটার তোমার কাছে আমার পাঠাও দিছে। বিশ্বাস করো ভাই, এগুলো কিচ্ছু আমি জানি না। আমাকে প্লিজ মাফ করে দিই। I'm sorry ভাই, I'm sorry। হ্যাঁ ভাই, ফাহিম বলো। হ্যাঁ আমি শুনতেছি, ফাহিম বলো। ফাহিম তোমার গলায় কি হয়েছে? তোমার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না কেন ফাহিম? ডক্টর! ফাহিম! ডক্টর! রিপোর্ট অনুযায়ী উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারি ভাষায় এটাকে আমরা অ্যাফিসিয়া বলি, যেটা মূলত একটা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। আমাদের ব্রেনে মূলত দুটি পার্ট থাকে। একটি হচ্ছে ব্রোকাস এরিয়া, যেটা তাকে শব্দ তৈরি করতে এবং সেই শব্দগুলোকে গুছিয়ে বলার জন্য সহযোগিতা, ইমিন কথা বলতে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে ওয়ারনেক্স এরিয়া, যেটা তাকে কথা বুঝতে সহযোগিতা করে। ওনার ব্রেন স্ট্রোকের ফলে ব্রোকাস যে এরিয়াটা আছে সেটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে, যদিও আদার যে পার্টি আছে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়নি। উনি আমাদের সমস্ত কথা বুঝতে পারছেন, কিন্তু কথা বলার শক্তিটা ওনার নেই। কিন্তু ডক্টর, ওকে আর কোনোদিন ঠিক হবে না? এটার কি কোনো সলিউশন নেই? দেখুন, উনি পুরোপুরি ঠিক হবে কিনা সেটা এখনই বলা সম্পূর্ণ অসম্ভব। আমি একটা মেডিসিন দিচ্ছি আর কিছু স্পিচ থেরাপি দিচ্ছি, নিয়মিত এগুলো করাবেন। ফাইন সাহেব, চিন্তা করার কিছু নেই। ডাক্তারের পরিসংখ্যান বলে 30% রোগী সম্পূর্ণরূপে ঠিক হয়েছে। 40% পুরোপুরি ঠিক না হলেও তারা কথা বলতে পারে, বাকি 30% একেবারেই কথা বলতে পারে না। তবে এই বাকি যে 30%, এই 30% মিলি বয়স্ক রোগীদের জন্য। সিন্স ইউ আর সো ইয়াং, আপনি যদি নিয়মিত ওষুধটা খান এবং থেরাপিটা নেন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আর আল্লাহ যদি চায় তাহলে যে কোনো কিছু পসিবল। ফাহিম দেখো, ওর মতন করে প্র্যাকটিস করো। এখানে চাপতে, এখানে চাপতে চেষ্টা করো। আমার কাছে ছুটে যায় দিশারা। আমি 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 অর 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 হ্যাপি অ্যানিভার্সারি। রাতের আকাশে দেখি তারা। 1 বছর পার হয়ে গেল, অথচ টেরি পেলাম না। গত 1 বছরে এমন কোন সিঙ্গেল মোমেন্ট আসে না যেখানে অর্পার সাথে আমার ঝগড়া হয়েছে। কি আশ্চর্য একটা ব্যাপার, সম্পর্কে একজন চুপ হয়ে গেলে এই সম্পর্কটা কত সুন্দর হয়ে যায়, কত নির্মল ও নিষ্পাপ হয়ে যায়, যেখানে থাকে শুধুই ভালোবাসা। কি ব্যাপার, তুমি খুশি হও না? ছুটে যায় তোমার দিকে বারবার। তুমি অন্তত আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারতে। দেখো অর্পা, এই কথা নামক জিনিসটার জন্য যেদিন আমি নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলছিলাম, সেদিন আমার কাছে মনে হয়েছিল যে আমার মতো নিকৃষ্ট একজন পাপী পৃথিবীতে আরেকটাও নেই। আমার মতো পাপীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজেকে অনেক কষ্ট দিচ্ছি, আমি বারবার তোমার কাছে ছুটে গেছি ক্ষমা চাওয়ার জন্য। তারপর যখন আল্লাহ আমার কাছ থেকে আমার কণ্ঠস্বর কেটে নিল, তখন আমার কাছে মনে হয়েছে যে এখন একটু আমার আপনার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু আবার যেদিন আমার কণ্ঠস্বর ফেরত পেলাম, আমি সবার আগে তোমার কাছে ছুটে গেছি তোমাকে বলার জন্য যে আমি আবার কথা বলতে পারতেছি। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি
আমি যদি আবারও কোনো ভুল করে বসি, আবারও যদি আমার কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাই আমি তোমাকে কিছু বলতে পারি নাই। বাবা, আমি তোমাকে কোনোভাবে হারাইতে পারবো না। আপনি এই কারণে নিজের কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখছেন। তোমার কথা রাখবো, বলো একটা কথা রাখবো। আজকের এই ঘটনা, আজকের এই সত্য তুমি কখনো কারোর সাথে শেয়ার করবে না। কারণ আমি চাই না কথা বলতে। আমি যেমন আছি আমি এভাবে থাকতে চাই, এভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি। প্লিজ, আমি বাকিটা জীবনে এভাবেই থাকতে চাই। প্লিজ, আমি এভাবেই ভালো আছি। তাহলে আমার একটা শর্ত আছে। একটা শুধু কি তুমি ঠিক মতো খাও? হ্যাঁ, আমি কি একটা জিনিস আমি দেখতেছি না, বাসা থেকে আমাকে কি বাসাতে বলছো না? হ্যাঁ, এগুলো তো আমি নিয়ে আসি, আমি ইনকাম করে নিয়ে আসি, টাকা দিয়ে নিয়ে আসি। এজন্য তুমি অবশ্যই টাকা দিয়েছি। এগুলো কিনতে তো টাকা তো খরচ হয়, তুমি নিজে ইনকাম করতা, এরপর তুমি আসতা, অফকোর্স আমি দেবো। এটা আমার তো আমি দেখছি এগুলো একটা জিনিস কোনটা জিনিস করবো, এখানকার কোন জিনিসটা তুমি আনবো তুই